একটা প্রেমের গল্প। এই গল্পের পরিণতি ডেকে এনেছিল যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ। একটা মাত্র হত্যা যা পাল্টে দিয়েছিল পৃথিবীর রাজনীতি। আজ আমরা জানব কিভাবে প্রেম ও খুনের ঘটনা থেকে বেজে উঠেছিল যুদ্ধের সাইরেন। এই গল্প শুরু হয় সেরাজেভো শহরে, যেখানে ফ্রান্স ফার্ডিনান্ড অস্ট্রিয়ান সম্রাটের উত্তরাধিকারী এক সাধারণ মেয়ের প্রেমে পড়েন। কিন্তু তার প্রেম কেবল ব্যক্তিগত ছিল না, এটা হয়ে উঠেছিল রাজনৈতিক। স্ত্রী সোফি, তিনি ছিলেন ফার্ডিনান্দের জীবনের সবচেয়ে শক্তিশালী মিত্র। সোফিকে আনুষ্ঠানিকভাবে মেনে নেয়নি রাজপরিবার। ফার্ডিনান্ডের স্ত্রী হিসাবে বিবেচনা করলেও রাজকীয় সুবিধা দেয়া হয়নি তাকে। এমনকি স্বামীর পাশে দাঁড়িয়ে ছবি তোলাও নিষেধ ছিল তার জন্যে। বিষয়টি ছিল প্রেমিক দম্পতির কাছে কষ্টের, তারপরও মেনে নিতে হতো রাজনিয়ম। তাদের সংসারে কেটে গেল প্রায় 40 বছর। সামনে তাদের 40তম বিয়ে বার্ষিকী। দিনটিকে একটু ভিন্নভাবে উদযাপন করতে চাইলেন ফার্ডিনান্ড। তিনি ঠিক করলেন বাইরে কোথাও যাবেন, যেখানে রাজকীয় নিয়ম মানতে হবে না। স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। অন্যদিকে রাজনীতিতে ঘনিয়ে উঠেছিল গোপন খেলা। একটি গোপন সংগঠন ব্ল্যাক হ্যান্ড ছিল এর পেছনের খেলোয়াড়। তাদের উদ্দেশ্য ছিল অস্ট্রিয়ান হাঙ্গেরীয় শাসনের পতন। ফার্ডিনান্ড এবং সোফির বাইরে কোথাও যাওয়ার কথা ছিল। তারা গেলেন বসনিয়ায়। সেখানে তাদের ভালোভাবে নেয়নি সবাই। এর কয়েক বছর আগে অস্ট্রিয়া হাঙ্গেরি বসনিয়া হার্জেগোভিনা দখল করে নিয়েছিল। এলাকাটা আগে ছিল সার্বিয়ার। সার্বদের ব্যাপারে ফার্ডিনান্ড ও তাদের পরিবারের নিচু ধারণা ছিল। তবে ফার্ডিনান্ড এই দখলের বিরোধিতা করেছিলেন, কিন্তু রাজকীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারেননি। তিনি বলে দিয়েছিলেন এই এলাকা দখল করলে রাজনৈতিক অস্থিরতা আরও বেড়ে যাবে। শেষে তার ধারণাই ঠিক হলো। অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের অধীন বসনিয়া অর্থনীতি দুর্বল হতে থাকে। কৃষকের উপর নেমে আসে বঞ্চনা, শোষণের ভার নিতে পারছিল না সার্বরা। এ কারণে তলে তলে অস্ট্রিয়া সাম্রাজ্যের বিরুদ্ধে এক হতে থাকলো তরুণেরা। কৃষিজীবী ও ছাত্রদের নিয়ে গঠন হলো ইয়ং বসনিয়াস নামে গোপন বিপ্লবী বাহিনী। ফার্ডিনান্ডের এই সফরকে সুযোগ হিসাবে নিয়ে নিল তারা। তখন মে মাস চলছে। গ্যাব্রিয়েলো প্রিন্সিপ, থ্রিফকো গ্রাভেজ এবং নাদেলিকো ক্যাভরিনোভিচ নামের 3 বিপ্লবী চলে গেল সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে। ওখানে ব্ল্যাক হ্যান্ড নামের এক সংগঠন থেকে নিয়ে এলো 6টি হাতবোমা, 4টি সেমি অটোমেটিক পিস্তল, সাথে নিল সায়ানাইড সুসাইড ক্যাপসুল। অস্ত্রগুলো নিয়ে এরা অনুশীলন করতে থাকে বেলগ্রেডের এক পার্কে। এরপর ফিরে যায় বসনিয়া হার্জেগোভিনায়। ওদেরকে নিরাপদে পৌঁছে দিতে সহযোগিতা করে ব্ল্যাক হ্যান্ড। এই গোষ্ঠীটির সাথে সার্ব সেনাবাহিনীর যোগাযোগ ছিল। সেদিন ছিল জুন মাসের 23 তারিখ, 1914 সাল। সোফিকে নিয়ে বসনিয়া হার্জেগোভিনার দিকে রওনা হন ফার্ডিনান্ড। যাওয়ার আগে তার কাছে ছিল গোয়েন্দা তথ্য। গোয়েন্দা তাকে সফর স্থগিত করতে বলেছিলেন, কিন্তু স্ত্রীর সাথে ছবি তোলার লোভ সামলাতে পারেননি ফার্ডিনান্ড। তিনি রওনা দিলেন। এই যাত্রা যে ঝুঁকিতে ভরপুর সেটাও মাথায় রাখলেন। বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারায়েভো থেকে কয়েক মাইল দূরে একটি স্পা টাউনে যান তারা। ওখানে গিয়েই সামরিক দায়িত্ব নিয়ে ব্যস্ত হয়ে যান ফার্ডিনান্ডও। স্ত্রী সোফি ব্যস্ত থাকেন স্কুল ও এতিমখানা পরিদর্শনে। প্রথমবারের মতো সুযোগ পেয়ে অনেক ছবি তুলে নেন তারা। এভাবেই কেটে যায় কয়েকটা দিন। এবার বাড়ি ফিরবে প্রেমিক দম্পতি। আর মাত্র একটা দিন বাকি, কিন্তু সেই দিনটা ছিল বদলে দেওয়া দিন। একটি গোপন নিশানা। গ্যাব্রিয়েলো প্রিন্সিপ, একজন যুবক, পিস্তল চালিয়ে দেন ওই দিন। সেই ঘণ্টায় যা বিশ্ব ইতিহাসে
দাগ কেটে যায়। 28 জুন 1914 ভোরে বড় ছেলেকে টেলিগ্রাম পাঠান ফার্ডিনান্দ। পরীক্ষায় ভালো রেজাল্ট করায় ছেলেকে অভিনন্দন জানান। এরপর সেনা পরিদর্শনে যান তিনি। দায়িত্ব শেষে একটি ছাদ খোলা গাড়িতে চড়েন। গাড়ি বহর চলতে থাকে। এই বহরের সামনে 6 জন প্রশিক্ষিত সিকিউরিটি থাকার কথা থাকলেও ওই সময় ছিল 1 জন। সাথে ছিলেন স্থানীয় 3 পুলিশ কর্মকর্তা। ফার্ডিনান্দের বহরের অপেক্ষায় ওত পেতে থাকে ইয়ং বসনিয়ানসের 7 বিপ্লবী। বহর যখন অ্যাপেল কোয়ে এলাকায় পৌঁছে তখন বোমা ছুড়ে মারেন গ্যাভরিনোভিচ। কিন্তু ওই বিদ্রোহীর বোমা গিয়ে পড়ে ফার্ডিনান্দের পেছনের গাড়িতে। এতে আহত হন 2 সেনা কর্মকর্তা ও 7 বাইস্ট্যান্ডার। গাড়ির গতি বেশি থাকায় টার্গেট থেকে বেঁচে যান ফার্ডিনান্দ ও সোফি। তারপরও সারায়েভো ছাড়েননি তারা। যেমন সূচি ঠিক করা ছিল তেমনভাবেই আনুষ্ঠানিকতা পালনের সিদ্ধান্ত নেন, তবে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনেন। সেই সাথে জানিয়ে দেন বোমায় আহত সেনাদের দেখতে হাসপাতালে যাবেন তারা। নতুন পরিকল্পনার কথা তখনও জানানো হয়নি গাড়ির চালককে। পুরনো পরিকল্পনা অনুযায়ী চলতে শুরু করলো ছাদ খোলা গাড়ি। অ্যাপেল কোয়ের সড়ক ধরে তুমুল গতিতে এগিয়ে যাচ্ছিল বহর। ফ্রান্স জোসেফ নামে এক সড়কের মুখে এসে গাড়ি চালক সেদিকে মোড় নেন। ফার্ডিনান্দ তখন চালককে নতুন পরিকল্পনার কথা জানান। তিনি অ্যাপেল কোয়ের সড়কে ফিরে যেতে বলেন। অন্যদিকে টার্গেট মিস করে বিপ্লবীরা হতাশ, ছড়িয়ে ছিটিয়ে গেছে নানা দিকে। তবে গ্যাভরিল প্রিন্সিপ নামে এক বিপ্লবী তখনও দাঁড়িয়েছিলেন ফ্রান্স জোসেফ মোড়ে। 19 বছর বয়সী রোগা পটকা এই তরুণ দরিদ্র কৃষকের ঘরে জন্ম। চরম হতাশা নিয়ে এদিক ওদিক চোখ রাখছিলেন তিনি। হঠাৎ তার চোখ জ্বলে উঠল। সামনে রাজকীয় গাড়ি বহর। ফার্ডিনান্দের গাড়িটি তার হাতের নাগালি। গলির মুখে এনে ঘোরানো হচ্ছে। দূরত্ব মাত্র 4 বা 5 গজ। পরপর 2টি গুলি ছুড়লেন প্রিন্সিপ। এবার অব্যর্থ নিশানা। গুলিবিদ্ধ হন ফার্ডিনান্দ ও সোফি। একটি গুলি বিঁধে যায় ফার্ডিনান্দের ঘাড়ে, অন্যটি সোফির পেটে। দুজনই গুরুতর আহত। ফার্ডিনান্দ নিজের কথা ভাবলেন না, স্ত্রীর অবস্থা নিয়ে শঙ্কিত। তিনি প্রিয়তমাকে বললেন, সোফি, তুমি মরে যেও না, আমাদের সন্তানদের জন্য হলেও বেঁচে থেকো। কিন্তু বেঁচে থাকতে পারলেন না সোফি। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় ফার্ডিনান্দেরও। মৃত্যুর কয়েক মিনিট আগেও ছবি তুলেছিলেন এই দম্পতি। এতে দেখা গেছে সারায়েভো টাউন হল থেকে ছাদ খোলা গাড়িতে উঠছেন তারা। এদিকে ঘটনাস্থল থেকেই ধরা পড়েন প্রিন্সিপ। উপস্থিত জনতা তাকে ঘিরে ধরেছিল। জনতার সাথে ধস্তাধস্তিও করেন তিনি। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। মামলা যায় আদালতে। আদালতে তিনি বলেন, আমি এক খারাপ লোককে হত্যা করেছি, আমি অপরাধী নই। রাজনৈতিক কারণে না হয় ফার্ডিনান্ডকে খারাপ লোক ধরেই নেওয়া গেল, কিন্তু সোফিও কি খারাপ ছিলেন? প্রিন্সিপ বলেন, সোফিকে মারার পরিকল্পনা ছিল না আমার, কেবল ফার্ডিনান্ডকেই মারতে চেয়েছিলাম। এই অপরাধে 20 বছরের দণ্ড পেয়েছিলেন প্রিন্সিপ। ওই সময় মৃত্যুদণ্ড দিতে হলে আসামির যে বয়সের দরকার হতো, প্রিন্সিপের বয়স ছিল তার চাইতে 3 সপ্তাহ কম। প্রিন্সিপের ইতিহাস শেষ হয় যক্ষা রোগের মাধ্যমে। এই রোগে আক্রান্ত হয়ে 1918 সালে তার মৃত্যু হয়। ফার্ডিনান্দ দম্পতিকে হত্যার 1 মাস পর 28 জুলাই অস্ট্রিয়া হাঙ্গেরি এই হত্যায় সার্বিয়াকে দায়ী করে যুদ্ধ ঘোষণা করে। এর আগে 23 জুলাই অস্ট্রিয়ান রাষ্ট্রদূত সার্বিয়ান সরকারের কাছে চরমপত্র পাঠান।
এতে স্থানীয় জাতীয়তাবাদীদের নির্মূল করার শর্ত দেওয়া হয়, জুড়ে দেওয়া হয় আরও কঠিন কঠিন শর্ত। পাশাপাশি এর জবাব দেওয়ার জন্য বেঁধে দেওয়া হয় 48 ঘন্টার সময়। সার্বিয়ার সামনে খোলা ছিল দুটো পথ, হয় অস্ট্রিয়ার বশ্যতা স্বীকার করা, নয় অস্ট্রিয়াকে প্রতিরোধ করা। চরমপত্র পাঠানোর 2 দিন পর যুদ্ধের প্রস্তুতি নেয় রাশিয়া। 28 জুলাই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অস্ট্রো হাঙ্গেরি। এরপর একে একে লড়াইয়ে যোগ দেয় বাকি পরাশক্তিগুলো। পুরোদমে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। মূলত প্রেমিক দম্পতির মৃত্যু ছিল যুদ্ধের প্রথম গুলির মতো। প্রেম আর খুনের সেই গল্প আজও আমাদের শেখায় একজন মানুষের ছোট একটা সিদ্ধান্ত কিভাবে উলটপালট করে দিতে পারে পৃথিবীকে। প্রথম বিশ্বযুদ্ধ কেবল যুদ্ধ ছিল না, এটা ছিল মানুষের আবেগ, প্রতিশোধ, রাজনৈতিক ষড়যন্ত্র ও ইতিহাসের কালো মোড়। আমরা এখনো দাঁড়িয়ে আছি সেই মোড়ে, এখনো কানে এসে ঠেকে অতীতের সেই পিস্তলের আওয়াজ।